আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা পড়ব নবম দশম শ্রেণীর রসায়ন বইয়ের তৃতীয় অধ্যায় পদার্থের গঠন। আমাদের এটি আজকের চতুর্থ ক্লাস। আজকের টপিক প্রধান শক্তিস্তর এবং উপশক্তিস্তরের ধারণা এবং এদের মধ্যে ইলেকট্রনগুলো কীভাবে থাকে সেগুলো আমরা দেখব। তাহলে চলো শুরু করা যাক। ভূর পরমাণু মডেল থেকে দেখে এসেছি যে পরমাণুতে ইলেকট্রনসমূহ নিউক্লিয়াসকে কেন্দ্র করে কিছু নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথে ঘুরতে থাকে। ওই নির্দিষ্ট বৃত্তাকার যে কক্ষপথ তাদেরকে আমরা বলছিলাম শক্তিস্তর, শেল, অরবিট বা কক্ষপথ। তাহলে এই যে নির্দিষ্ট কিছু কক্ষপথ ছিল তাদেরকে আমরা কি করছিলাম, এন দ্বারা প্রকাশ করছিলাম। তাহলে এন এর মান 1 হলে সেটা প্রথম শক্তিস্তর বা কে শেল, এন এর মান 2 হলে সেটা দ্বিতীয় শক্তিস্তর বা এল শেল, এন এর মান 3 হইলে সেটা তৃতীয় শক্তিস্তর বা এম শেল, এন এর মান 4 হলে সেটা চতুর্থ শক্তিস্তর বা এন শেল। শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 2 × n²। তাহলে যে কোনো শক্তিস্তর কি হবে, ইলেকট্রন সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 × n², যেখানে এনটা কি, এনটা হচ্ছে আমার কক্ষপথ সংখ্যা, যে কত নাম্বার কক্ষপথ সেটা। তাহলে আমরা যদি প্রথম শক্তিস্তরের জন্য দেখি তাহলে সেখানে n = কত, 1। তাহলে এই প্রথম শক্তিস্তরে সর্বমোট ইলেকট্রন ধারণ ক্ষমতা হবে 2 × n²। তাহলে 2 × n এর মান 1, তার স্কোয়ার সমান আসতেছে 2। একইভাবে যদি আমরা দ্বিতীয় শক্তিস্তরের জন্য দেখি তাহলে দেখো 2 × n², n এর মান 2। তাহলে দেখো এখানে কত আসতেছে, 2 × 4 = 8। অর্থাৎ দ্বিতীয় শক্তিস্তরে টোটাল 8টি ইলেকট্রন, সর্বোচ্চ 8টি ইলেকট্রন থাকতে পারবে। এবার দেখি যে কোনো একটা শক্তিস্তরের টোটাল ইলেকট্রন ধারণ ক্ষমতা কত, 2 × n²। তাহলে আমি তৃতীয় শক্তিস্তরের জন্য দেখি তাহলে n = 3। তাহলে n = 3 হইলে তাহলে এটা কি হবে, 2 × n² মানে 2 × 3²। তাহলে 2 × 3² করলে হয় 9। তাহলে এটা আসতেছে 18। অর্থাৎ তৃতীয় শক্তিস্তরে টোটাল বা সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা হচ্ছে 18। একইভাবে যদি আমরা কি দেখি, চতুর্থ শক্তিস্তরের জন্য দেখি তাহলে সেখানে n এর মান কত হবে, 4। তাহলে আমরা জানি যে কোনো একটা শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা 2 n²। তাহলে এখানে আমরা যদি n এর মান বসাই তাহলে 4² হবে। তাহলে আমি মানটা যদি বের করি 2 × 4² করলে হয় 16। তাহলে মানটা আসতেছে আমার 16 × 32। তাহলে আমরা দেখলাম কি, যে আমাদের যে শক্তিস্তরগুলো আছে এই শক্তিস্তরের মধ্যে আমার প্রথম যে শক্তিস্তর আছে অর্থাৎ কে শেল, এটাতে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে। এই যে দ্বিতীয় শক্তিস্তর আছে বা হচ্ছে এল শেল, এখানে টোটাল 8টা ইলেকট্রন থাকতে পারবে। যে তৃতীয় শক্তিস্তর আছে যাকে বলি হচ্ছে আমরা এম শেল, এখানে সর্বোচ্চ 18টা ইলেকট্রন থাকতে পারবে। এরপর যে এন শেল অর্থাৎ এন এর মান 4 হচ্ছে এখানে চতুর্থ শক্তিস্তর, এন শেল এখানে টোটাল 32টা ইলেকট্রন থাকতে পারবে সর্বোচ্চ। অর্থাৎ প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ 2টা ইলেকট্রন থাকতে পারবে, দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ 8টা থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ 18টা থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না। চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ 32টা থাকতে পারবে, এর বেশি থাকতে পারবে না, কিন্তু কম থাকতে পারবে। আচ্ছা দেখো, ধরো এটা হচ্ছে একটা শক্তিস্তর। তাহলে এই শক্তিস্তরের মধ্যে ধরো এটা দ্বিতীয় শক্তিস্তর, তাহলে দ্বিতীয় শক্তিস্তর কি থাকে, সর্বোচ্চ 8টা ইলেকট্রন থাকতে পারবে। এখন এই ইলেকট্রন তো সব অঞ্চল জুড়েই থাকবে না, মানে কি ইলেকট্রনগুলো কি থাকবে না, সবগুলো জায়গা জুড়েই থাকবে না, স্পেসিফিক কিছু জায়গা জুড়ে ইলেকট্রনগুলো থাকবে। তো আমরা কি, তাহলে আমরা এটাতে হচ্ছে কি ধরেছিলাম, দ্বিতীয় শক্তিস্তর। তাহলে দ্বিতীয় শক্তিস্তরে কয়টা, 8টা ইলেকট্রন থাকে। এখন দেখো এই সব এই শক্তিস্তর সম্পূর্ণ এরিয়া জুড়ে কি নেই, এই ইলেকট্রনগুলো থাকে না, স্পেসিফিক কিছু জায়গার মধ্যে এই ইলেকট্রনগুলো থাকে। তাহলে এই যে জায়গার মধ্যে ইলেকট্রনগুলো অবস্থান করতেছে এগুলাকে বলে মূলত উপশক্তিস্তর। মানে শক্তিস্তরের যে জায়গাগুলোতে মূলত ইলেকট্রনগুলো অবস্থান করবে তাদেরকে বলা হয় উপশক্তিস্তর। এখন এই উপশক্তিস্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। উপশক্তিস্তরকে
এল দ্বারা প্রকাশ করা হয়। তাহলে কোনো একটি শক্তি স্তরে উপশক্তি স্তর সংখ্যা হবে 0 থেকে n-1 পর্যন্ত। কি হবে? 0 থেকে n-1 পর্যন্ত। অর্থাৎ n এর মান যদি কি হয় 1 হয়, তাহলে দেখো n এর মান 1 হইলে তাহলে দেখো n-1 কত আসে? 0। তাহলে দেখলে একটা উপশক্তি স্তর থাকবে, সেটা হবে এস উপশক্তি স্তর। যদি n এর মান 2 হয় অর্থাৎ দ্বিতীয় শক্তি স্তর হয়, তাহলে দেখো আমরা বলছি কি যে কোনো একটা শক্তি স্তরে উপশক্তি স্তর থাকে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে দেখো 0 আর n-1 মানে কত? তাহলে হচ্ছে n এর মান কত? 2। তাহলে n-1 কত হবে? 1 হবে। তাহলে 0 তারপর 1। তাহলে এখানে দেখো দুইটা উপশক্তি স্তর সম্ভব, একটা হচ্ছে এস, একটা হচ্ছে পি। n এর মান যদি 3 হয় তাহলে তৃতীয় শক্তি স্তর। তাহলে আমরা বলছি কোনো একটা শক্তি স্তরের উপশক্তি স্তর সংখ্যা হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে ফার্স্টে লিখলাম 0, এরপর n-1 মানে কত? আমার n এর মান হচ্ছে 3, তাহলে n-1 হবে কত? 2। তাহলে n থেকে কয় পর্যন্ত হবে? 2 পর্যন্ত। তাহলে এখানে তিনটা উপশক্তি স্তর পাবো, একটা বলে এস, পি, আর একটা বলে ডি। আর n এর মান যদি 4 হয় তাহলে দেখো 0 থেকে n-1 পর্যন্ত যাবো, 0, 1, 2, 3। তাহলে এখানে আমরা চারটা উপশক্তি স্তর পাচ্ছি, এস, পি, ডি, এফ। তাহলে দেখো আমি আবার রিভিউ করে দিচ্ছি যে একটি শক্তি স্তরের মধ্যে যে যে অঞ্চলগুলোতে মূলত এই ইলেকট্রনগুলো থাকে তাদেরকে বলা হয় উপশক্তি স্তর। এই উপশক্তি স্তরকে এল দ্বারা প্রকাশ করা হয়। আর এই এল এর মানটা হবে, অর্থাৎ উপশক্তি স্তরের মান যেটা, সেটা হবে 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে n এর মান যদি 1 হয় তাহলে দেখো n-1 কত হবে? 0। তার মানে 0 হবে একটা উপশক্তি স্তর, সেটা এস। আর এই উপশক্তি স্তর আরেকটা নাম আছে, সেটা হচ্ছে অরবিটাল বলা হয়। তাহলে আমরা কি পাচ্ছি? এস অরবিটাল। তো মনে রাখবা, যখন এস অরবিটালের মান হচ্ছে 0, পি অরবিটালের মান হচ্ছে 1, ডি অরবিটালের মান হচ্ছে 2, আর এফ অরবিটালের মান হচ্ছে 3। তাহলে যখন n এর মান n=1 অর্থাৎ প্রথম শক্তি স্তর, সেই প্রথম শক্তি স্তরে আমরা কয়টা অরবিটাল পাইছি? একটা, সেটা কি? এস অরবিটাল। তারপর n যখন 2, তাহলে আমরা কি জানি যে উপশক্তি স্তর সংখ্যা 0 থেকে n-1 পর্যন্ত। তাহলে 0 একটা, তারপর n-1 হচ্ছে 1 একটা। তাহলে এখানে n-1 মানে কি? 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, তাহলে 0 থেকে 1 পর্যন্ত। এবার যখন n=3 যাই তখন কি? তাহলে 0 থেকে n-1 পর্যন্ত। তো 3 থেকে 1 বাদ দিলে হয় 2, তাহলে 0 থেকে আমরা 2 পর্যন্ত যাবো। একইভাবে যখন n=4 তখন আমরা কি করবো? 0 থেকে n-1 পর্যন্ত যাবো। তাহলে n মান যদি 4 হয়, n-1 মান 3, তাহলে 0 থেকে 3 পর্যন্ত যাবো, 0, 1, 2, 3। এখন দেখো বলছি কি, যখন উপশক্তি স্তর, তাহলে 0 হলে সেটা এস অরবিটাল, 1 হলে পি অরবিটাল, 2 হলে ডি অরবিটাল, আর 3 হলে এফ অরবিটাল। তাহলে প্রথম শক্তি স্তরে শুধু কি ছিল? 0 ছিল। তার মানে প্রথম শক্তি স্তরে শুধুমাত্র এস অরবিটাল আছে। দ্বিতীয় শক্তি স্তরে 0 আর হচ্ছে 1 আছে, তার মানে এখানে এস এবং পি অরবিটাল আছে। তৃতীয় শক্তি স্তরে 0, 1, 2 আছে, তার মানে এখানে কি আছে? এস অরবিটাল আছে, পি অরবিটাল আছে, ডি অরবিটাল আছে। আর n= যখন 4 তখন কত? 0, 1, 2, 3। তার মানে এখানে এস অরবিটাল, পি অরবিটাল, ডি অরবিটাল এবং এফ অরবিটাল আছে। আচ্ছা দেখো, এখন অরবিটাল দিয়ে মূলত প্রকাশ করে কিভাবে? তাহলে আমরা কি দেখলাম যে প্রথম শক্তি স্তরে একটাই অরবিটাল থাকে, সেটা কি? এস অরবিটাল। তাহলে এই যে 1s, এটার প্রকাশ করা হয় কি দ্বারা? 1s দ্বারা। এই 1 দ্বারা বোঝাচ্ছে প্রথম শক্তি স্তর, আর এস দ্বারা বোঝাচ্ছে উপশক্তি স্তর। তাহলে প্রথম শক্তি স্তরে এস অরবিটাল। তাহলে আমরা দ্বিতীয় শক্তি স্তরে দেখছি যে দুইটা অরবিটাল থাকে, একটা হচ্ছে এস অরবিটাল, তাহলে সেটা 2s, আর একটা হচ্ছে 2p। তাহলে দ্বিতীয় শক্তি স্তরে দুইটা থাকে, একটা 2s, একটা 2p। এই দুই দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় শক্তি স্তর, এস এবং পি দ্বারা, এস দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় শক্তি স্তর এস অরবিটাল, আর 2p দ্বারা বোঝাচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে পি অরবিটাল। একইভাবে 3s, 3p, আর 3d, কারণ তৃতীয় শক্তি স্তর তিনটা থাকে। আর চতুর্থ শক্তি স্তরে থাকে 4s, 4p, 4d, আর হচ্ছে 4f। তাহলে এই হচ্ছে আমার অরবিটাল সমূহ: 1s, 2s, 2p, 3s, 3p, 3d, 4s, 4p, 4d, 4f। সো এগুলো দিয়ে মূলত আমাদের ইলেকট্রোবিন্যাস করতে হবে।
তাহলে দেখো আমরা দেখলাম যে উপশক্তি স্তর যে এল এর মান সেটা এস অরবিটালের জন্য 0, পি এর জন্য 1, ডি এর জন্য 2 আর এফ এর জন্য 3। তাহলে এই যে উপশক্তি স্তরগুলো আছে, হ্যাঁ, এই উপশক্তি স্তরে আমাদের একটা শক্তি স্তরে যেরকম সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে, একইভাবে এই উপশক্তি স্তরেও সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা আছে। তাহলে এই এস অরবিটাল, তাহলে কোন একটা উপশক্তি স্তরে যে সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা সেটা হচ্ছে 2 × 2l + 1। তাহলে দেখো এস অরবিটালের জন্য কত হবে? এস অরবিটালের জন্য দেখো তাহলে 2 × 2l, তাহলে এস অরবিটালের জন্য l এর মান কত? 0 + 1। তাহলে সেটা আসতেছে কত? 2 × 0 + 1 সমান হচ্ছে 2। তাহলে এসে থাকবে সর্বোচ্চ 2টা ইলেকট্রন। এখন যদি আমরা পি অরবিটালের জন্য দেখি, তাহলে পি অরবিটালের জন্য সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারবে? তাহলে 2 × 2l এর মান পি অরবিটাল কত? 1, তাহলে +1। তো 2 × 2 + 1, তাহলে দেখো হচ্ছে 2 × 3 = 6। অর্থাৎ এই পি উপশক্তি স্তরে সর্বোচ্চ 6টা ইলেকট্রন থাকতে পারবে। একইভাবে করলে দেখবা ডি উপশক্তি স্তরে 10টা ইলেকট্রন আর হচ্ছে এফ উপশক্তি স্তরে টোটাল 14টা ইলেকট্রন থাকতে পারবে। তাহলে এস এ সর্বোচ্চ 2টা থাকতে পারে, পিতে সর্বোচ্চ 6টা থাকতে পারে, ডিতে সর্বোচ্চ 10টা থাকতে পারে আর এফ এ সর্বোচ্চ 14টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো আজকের ক্লাসটা যদি আমরা সামারি করি তাহলে আমরা দুইটা জিনিস শিখতে পারছি। কি একটা হচ্ছে শক্তি স্তরে কোন শক্তি স্তরে কতগুলো ইলেকট্রন থাকবে, আর উপশক্তি স্তরে কোন উপশক্তি স্তরে কয়টা ইলেকট্রন থাকে এবং কোন শক্তি স্তরে কতগুলা উপশক্তি স্তর আছে। তাহলে আমরা দেখছি যে প্রথম শক্তি স্তর, তাহলে প্রথম শক্তি স্তর যেখানে n = 1, এই প্রথম শক্তি স্তরে সর্বোচ্চ ইলেকট্রন থাকতে পারে 2টি এবং এতে হচ্ছে একটা কি আছে উপশক্তি স্তর আছে সেটা হচ্ছে 1s। আর এই s অরবিটাল কয়টা ইলেকট্রন থাকতে পারে? 2টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে দেখো এই যে প্রথম শক্তি স্তরে যে 2টা ইলেকট্রন সেটা মূলত কোথায় থাকে? এই s অরবিটালে থাকে। এরপর দেখো n = যখন 2, তার মানে কি দ্বিতীয় শক্তি স্তর, আর দ্বিতীয় শক্তি স্তর দেখছি আমরা টোটাল 8টা ইলেকট্রন থাকতে পারে। আর দ্বিতীয় শক্তি স্তর টোটাল 2টা অরবিটাল থাকে, একটা হচ্ছে 2s, একটা হচ্ছে 2p। আমরা জানি কি s এ থাকে 2টা আর p তে থাকে 6টা, তাহলে এই টোটাল 8টা। আর n = যখন 3 তখন কি তৃতীয় শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তরে টোটাল ইলেকট্রন থাকতে পারে 18টা। তাহলে এই শক্তি স্তরে টোটাল অরবিটাল থাকে 3টা, 3s, 3p আর হচ্ছে 3d। আর এটা টোটাল ইলেকট্রন কতগুলো থাকে? তো দেখছি 18টা, তাহলে এসে থাকে 2টা, পিতে থাকে 6টা, ডিতে থাকে 10টা, এই টোটাল 18টা। একইভাবে যখন চতুর্থ শক্তি স্তর তখন n = 4, আর এখানে টোটাল ইলেকট্রন থাকতে পারে 32টা। চতুর্থ শক্তি স্তর টোটাল অরবিটাল থাকে হচ্ছে 4টা, 4s, 4p, 4d, 4f। তাহলে এসে থাকতে হবে সর্বোচ্চ 2টা ইলেকট্রন, পিতে 6টা, ডিতে 10টা আর এফ এ হচ্ছে 14টা। তাহলে টোটাল হিসাব করে দেখো 32টা হয়। এই ছিল আজকের ক্লাসে। আগামী ক্লাসে আমরা ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় সেটা শিখব।